সীমানা নিয়ে সিদ্ধান্ত বদলের কারণে আইনি জটিলতায় পাবনা 1 ও পাবনা 2 আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। গত 5 জানুয়ারি আপিল বিভাগের এক রায়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই 2 আসনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। হাইকোর্টের রায় অনুযায়ী 24 ডিসেম্বর পাবনা 1 ও 2 এবং ফরিদপুর 2 আসনের সীমানায় পরিবর্তন এনে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এতে সাথিয়া উপজেলার পাশাপাশি বেড়া উপজেলার পৌরসভা এবং 4টি ইউনিয়ন নিয়ে পাবনা 1 আসন গঠন করা হয় এবং একইভাবে পাবনা 2 আসনে সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার ওই পৌরসভা এবং 4টি ইউনিয়ন বাদ দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্র জানা যায়, সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে। লিখে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসিতে প্রার্থিতা ফিরে পেতে চলছে 60 দিনের আপিল। এখন পর্যন্ত জমা পড়েছে 500-এরও বেশি আবেদন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল থেকে অঞ্চল ভিত্তিক বুথগুলোতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দিচ্ছেন প্রার্থীরা। বিকেল 5টা পর্যন্ত এসব আপিল গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসি। আপিল গ্রহণ শেষ হওয়ার পর শনিবার থেকে শুনানি শুরু হবে। আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে 2,500-এরও বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই করে 723 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন 1842 জন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয় গত সোমবার থেকে। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। না, আমাদের শুধু মেন সমস্যাটা হচ্ছে 1% যে বিষয়টা, তাছাড়া অন্য কোনো কারণ আমার নাই। এবং এটা আসলে খুব দুঃখজনক একটা ঘটনা যে আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি, আমাদের অংশগ্রহণ করার সুযোগ আসলে এটার মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ভোটের পরিবেশ না কোনো ইস্যু হবে না, যেটা আমার পার্সোনাল অবজারভেশন, যে ভোটের পরিবেশটা কিছু হয়তো বা ভোটটা ঠিকঠাক মতো সুন্দর করেই হবে, কিন্তু সবাই অংশগ্রহণ করুক, সবাই মানে প্লেন ফিল্ড নিয়ে আমার মনে হয় যে ঠিক আছে, প্লেইং ফিল্ড এটা আছে। প্রার্থীদের যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল নির্বাচনের, এই পরিবেশ বাধা হয়ে দাঁড়িয়েছে এবং আমার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। যেটা গণতান্ত্রিক অধিকার, সেটা আমার ক্ষুণ্ণ করা হয়েছে। আমার মনোনয়নপত্রে মহাসচিব স্যারের স্বাক্ষর রয়েছে, কিন্তু রিটার্নিং অফিসার বলছে এখানে নাকি সভাপতি স্বাক্ষর লাগবে, কিন্তু নির্বাচনের বিধিমালা অনুযায়ী সভাপতি অথবা মহাসচিব স্যারের যে কোনো একজনের স্বাক্ষর হলেই হয়। যে তালিকাটা ছিল, তালিকার মধ্যে বলছে যে আপনার কিছু কিছু তথ্যে ভিল, 10 জনের মধ্যে প্রায় গড়মিল পাওয়া যাচ্ছে অনেকেরই। এই জন্য এটা বাতিল করা হলো, এই জন্য আমি আপিলে আসছি। দর্শক, নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফরহাদ, আপিল আবেদনের কার্যক্রমের আজ শেষ দিন, সর্বশেষ খবর জানাবেন সেখানকার। রয়্যাল, সবশেষ খবর বলতে এখন পর্যন্ত আমরা দেখেছি 526টি আপিল আবেদন জমা পড়েছে গত 5 দিন, অর্থাৎ আজ মিলিয়ে। যেহেতু 5টা পর্যন্ত সময় বাকি রয়েছে, এই সময়ের মধ্যে আরও বেশ কিছু আপিল পড়বে বলে আমরা আশা করছি। যেহেতু 700-রও বেশি আপিল আবেদন এখানে রয়েছে, আপিল করার সুযোগ রয়েছে। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তার বিপরীতে তারা আবেদন করবেন। অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন এখনও। আর এটা পর্যন্ত এখানে বিরতি চলবে, নামাজ এবং দুপুরের মধ্যাহ্নভোজের বিরতির পর আবার কার্যক্রম শুরু হবে। যদি লাইনে তারা থেকে থাকেন তাহলে 5টার পর কিছু সময় পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে একটু জানিয়ে রাখি, যারা এখানে আপিল আবেদন করতে এসেছেন তাদের অধিকাংশই রয়েছে স্বতন্ত্র, এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দেখা গেছে তাদের যেই সমর্থক ছিল সেই সমর্থকের স্বাক্ষর বা তাদের খোঁজ খবর নিয়ে জানা গেছে কিছু জটিলতার কারণে তাদেরকে এখানে আপিল করতে হচ্ছে। এছাড়া দলীয় প্রার্থী যারা রয়েছে তাদের নানা রকমের ভুল রয়েছে। এখানে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া, পাশাপাশি কোনো জায়গাতে সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষর নিয়ে সমস্যা রয়েছে। এই ন্যূনতম কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো তারা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন। তবে 10 থেকে 18 তারিখ পর্যন্ত যেহেতু আপিলের শুনানি রয়েছে, আগামীকাল থেকে শুরু হবে। আমরা জেনেছি প্রথম ধাপে
180 জন পর্যন্ত আপিল শুনানি চলবে, 180 জনের, এরপর ধাপে ধাপে চলবে। এই চলার পর যদি তারপরেও তারা সন্তুষ্ট হতে না পারেন তাহলে কিন্তু আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। মাঝে মাঝে আমরা গতবার যেমন দেখেছি প্রতীক বরাদ্দের পরও অনেকে আদালতে আবেদন করেছেন, আবেদন করার পর প্রতীক বরাদ্দের 2-3 দিন পরও কিন্তু অনেকের প্রার্থিতা ফিরে পাওয়ার নজির আমরা দেখতে পেয়েছি। যেহেতু আপিল আবেদনগুলো চলবে, আগামীকাল থেকে শুনানি শুরু হবে, অনেকে প্রার্থিতা ফিরে পাবেন, অনেকেরই বাতিল হবে, বিভিন্ন ধরনের সুযোগ থাকবে। সবশেষ আসলে বলা যাবে 18 তারিখ পর্যন্ত যে কারা কারা ফিরে পাচ্ছেন, যেহেতু প্রথম থেকে সিরিয়ালে যারা আগে আবেদন করেছেন তাদের আগে শুনানি হবে। এর জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। ফরহাদ ইবনে মালিক, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আজ শেষ দিন আবেদন করার, সে বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম। দর্শক, এ বিষয়ে এলাকার মানুষের প্রতিক্রিয়া আমরা জানবো। আমাদের সাথে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, 2 আসনের প্রার্থীদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? কারণ পাবনা 1 এবং 2 আসনের আপাতত সিদ্ধান্ত, নির্বাচন স্থগিতের যে সিদ্ধান্ত এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া কেমন দেখছেন? রয়েল, আমরা নির্বাচনী এই 68-1 নির্বাচনী এলাকাতে এখন অবস্থান করছি। আমরা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা প্রথম দিকে মুঠোফোন না ধরলে পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করে যারা নাম আছে পরে তারা তাদের প্রতিক্রিয়া জানাতে চেয়েছে। এছাড়া স্থানীয় মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা বলছে যে নির্বাচনের একটি আমেজ সবেমাত্র উঠতে শুরু করেছে আর কি, এবং এই সময়ে এই ধরনের সিদ্ধান্ত ইসি কর্তৃক বা ইসির কাছ থেকে তারা পেয়ে বেশ হতভম্ব হয়ে পড়েছেন, এবং তারা বলছেন যে এই ধরনের সিদ্ধান্ত আসলে খুব দ্রুত নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তটা দ্রুত তারা দেবেন, এবং এইখানে যারা প্রার্থী রয়েছেন এবং প্রার্থীর যারা গণসংযোগ করছেন, নির্বাচনী প্রচার প্রচারণা যারা করছেন, তারা বলছেন যে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এটি অনেক সময় একটি ষড়যন্ত্রের অংশও হতে পারে, যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বা নির্বাচনকে স্থগিত করে দেওয়ার ভেতর দিয়ে নির্বাচনের যে গতি সেটাকে রহিত করার একটি ষড়যন্ত্র হতে পারে। এই জন্য স্থানীয় মানুষজন বা স্থানীয় ভোটাররা যারা রয়েছেন তারা বলছেন যে এই দ্রুত যে সিদ্ধান্তটা ইতিমধ্যে তারা সকালে হঠাৎ করে তারা এই সংবাদটি বিভিন্ন গণমাধ্যমের কাছ থেকে তারা পেয়ে তারা বেশ হতভম্ব হয়েছে, এবং তারা বলছে যে এই ধরনের সিদ্ধান্তে নির্বাচনে এমনি স্বল্প সময় রয়েছে, তারা এই সিদ্ধান্তটাকে দ্রুত আইনি যে জটিলতা রয়েছে সেই আইনি জটিলতা দূর করে এই নির্বাচনের যাতে সঠিক সময়ে হয় সেজন্য তারা দাবি জানিয়েছেন। একই সাথে 68-1 পাবনা বেড়াসাথিয়া যে এক জায়গায় ছিল এবং পরবর্তীতে আইনি লড়াইয়ে উচ্চ আদালতের রায়ে 68-1 থেকে সাথিয়া থেকে বেড়াকে আলাদা করে সুজনগরের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এই জন্য সুজনগরে যারা নির্বাচন করছে জামাত বিএনপি সহ অন্যান্য দলের, তারাও বেশ মানে বিস্মিত হয়ে পড়েছে যে এই অবস্থাতে আসলে তারা যেহেতু নির্বাচনের কার্যক্রম এবং নির্বাচন নিয়ে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে এবং নির্বাচনে বিভিন্ন কার্যক্রম করছে, সেই ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত আসলে কতটা যুক্তিযুক্ত আইনগত ভাবে সেগুলো দ্রুত সমস্যার সমাধান করে ইসি তাদের দ্রুত সিদ্ধান্ত জানাবেন, এটি ছিল আসলে সর্বশেষ খবর। এছাড়া আমাদের প্রার্থীদের সঙ্গে একটু পরে নামাজ পরবর্তী তারা সময় দিয়েছে, তারা তাদের প্রতিক্রিয়া জানাবে। রয়েল, মোস্তাফিজুর রহমান, আপনি খবর রাখতে থাকুন। পরবর্তীতে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান যুক্ত ছিলেন পাবনা থেকে, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচন স্থগিত হওয়ার যে সিদ্ধান্ত তা নিয়ে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের প্রতিক্রিয়া। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু যে হারে রাজনৈতিক কর্মীদের হত্যা করা হচ্ছে তাতে পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকছে না। সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। আর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সফর নিয়ে বলেন, তারেক রহমানের সফর একটি ব্যক্তিগত সফর। অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন অবহেলিত এলাকার উন্নয়ন নিয়ে পদক্ষেপ নিয়েছিলেন, তারেক রহমানও সেভাবে চিন্তা করছেন। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। দর্শক, বায়তুল মোকাররমের উত্তর গেটে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আধিপত্য বিরোধী পদযাত্রায় বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে সরাসরি আমরা যুক্ত হচ্ছে।
আশ্চর্য, তবু আমি মরছি না। ওদিকে দোজকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি উঠতে চাই। তিনি বললেন বেঁচে আছো কে বলল? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও মন খারাপ হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে, নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল লাগে না, অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরও তো হক বেশি আমাকে খাওয়ার। এ দুজকে যখন নিয়তি, তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহগদের। হে ঈগল, চিল, ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35 এর মতো, MiG-29 এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে, আমার রান থান। দর্শক, বায়তুল মোকাররমের উত্তর গেটে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আধিপত্য বিরোধী পদযাত্রায় ইসলামী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা বক্তব্য রাখছিলেন। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। রাজনৈতিক হানাহানি ও বৈষম্যহীন এক ঐক্যের বাংলাদেশ দেখতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সেই সাথে সব ক্ষেত্রে নারীর সমান অধিকার, শিক্ষায় নারীকে এগিয়ে নেয় এবং নারী সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা আর সমাজে ঘটে যাওয়া সব ধরনের দুর্নীতি বন্ধ করতে চান তারা। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। দিন ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচনের, যেখানে জনপ্রতিনিধি নির্বাচনে পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নারীরাও। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সবার প্রত্যাশা। তবে নির্বাচন ও পরবর্তী সময়ে কি প্রত্যাশা থাকছে এই নারী শিক্ষার্থীদের? আমি প্রথমত চাই যে দুর্নীতিগুলো যাতে আমাদের দেশটা দুর্নীতি মুক্ত হয়, আর দ্বিতীয়ত একজন নারী হিসেবে আমি চাইবো আমরা যাতে সুরক্ষার মধ্যে আমরা চলাফেরা করতে পারি, আমাদের কর্মক্ষেত্রটাও যাতে সুরক্ষিত হয়। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, ধর্ম নিয়ে যেন কোনো মানুষকে বৈষম্যের শিকার না হতে হয়, এটা আমার সবচেয়ে বড় এক্সপেকটেশন। বেশিরভাগ শিক্ষার্থীর মতে নারী পুরুষ সমতায় এখনো পিছিয়ে দেশ, নিশ্চিত হয়নি নারী নিরাপত্তা। সবাইকে সমানভাবে দেখে সমান অপরচুনিটি দেওয়া হয়, যেন মানে ভেদাভেদের শিকার না হই আমরা। সেফটি, সিকিউরিটি অ্যান্ড বুলিং, হ্যারাসিং এগুলো আসলে কমানো উচিত। গ্রাম থেকে শুরু করে একদম শহর পর্যন্ত সব জায়গায় সচেতনতা সৃষ্টি হোক নারীদের, যে নারীরাও পারে। আগামীর বাংলাদেশে নারী শিক্ষা গুরুত্ব পাবে এমন প্রত্যাশা জানিয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা, বৈষম্যহীন এক নারীবান্ধব সমাজ দেখতে চান এই তরুণীরা। এখন পর্যন্ত ওই স্বাধীনতাটা আমরা পাইনি, যেটা আসলে এক্সপেক্ট করে মানুষ, যে জুলাই পরবর্তী সময়ে হওয়ার কথা ছিল, এটা এখন পর্যন্ত আমাদের হয়নি। মেয়েদের সেফটি সিকিউরিটিটাকে তারা প্রায়োরিটাইজ করে, যে সরকারি আসুক না কেন আমাদের এই একটাই প্রত্যাশা থাকবে যেন মেয়েদেরকে এগুলো অপ্রীতিকর কোনো সিচুয়েশন ফেস না করতে হয়। রাজশাহী জেলায় মোট ভোটার সংখ্যা 22,91,201 জন। এর মধ্যে নারী ভোটার 11,52,508 জন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। প্রতিপক্ষের শক্তি বিচারে পরিবেশ বিষয়ক মামলা করেন সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাপা ও বেডের আয়োজনে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। পরিবেশ নিয়ে যে ধরনের কথা বলার কথা তা বলছি কিনা, যে কাজগুলো করার কথা সেই প্রক্রিয়াগুলো শুরু করেছি কিনা, সেইগুলো আমার বিবেচনায় মাপকাঠি হওয়া উচিত। কিন্তু জবাবদিহিতা যদি এমন ভাবে চান যে 54 বছরে যা হয় নাই তা 1 বছরে আপনাকে করে দিয়ে যেতে হবে, এটা হয়তো খুব একটা ফেয়ার একটা প্রসেস হচ্ছে না। মানুষ মামলা করে না কেন? এটা তো পরিবেশ আদালতে যেতে হবে না, আইনের শাস্তি অনুযায়ী যে আদালতে যাওয়ার সেই আদালতে মানুষ যেতেই পারে, যায় না কেন? কারণ মানুষ জানে যে এই মামলাটা করে যে সময় লাগবে, যে সাক্ষ্য লাগবে, ভুক্তভোগীদের সেই সামর্থ্য আসলে নেই। সমস্যাটা আরো অনেক বেশি গভীরের। হত্যার 2 দিন পরও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে নতুন সিসিটিভি ফুটেজে শুটারদের চেহারা আরও স্পষ্ট বলে জানিয়েছে পুলিশ, যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে তারা। পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দা সংস্থার একাধিক টিমও। কাজে
সকালে তেজগাঁও থানা ওসি জানান সব দিক বিবেচনায় নিয়ে তদন্তর কাজ এগোচ্ছে। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির নিহত হন এবং আরেকজন আহত হন। তো এই ঘটনার প্রথম দিনের কিছু ফুটেজ আমরা পেয়েছিলাম যেগুলো অস্পষ্ট ছিল। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি যেগুলোতে মোটামুটি ভালোভাবে বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার চেষ্টা করতেছি। নাম পরিচয় এখনো ওইভাবে পাওয়া যায়নি আমরা, তবে আমরা শীঘ্রই ভালো একটা রেজাল্ট দিতে পারবো বলে আশা করতেছি। ট্রেনিং সেন্টারকে বাসাবাড়ি বানিয়ে দিয়ে রাখা হয়েছে ভাড়া। বরাদ্দ না হওয়া বাসাগুলো বহিরাগতদের ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করছেন বিটিসিএলের অসাধু কর্মচারীরা। এমনকি কোয়ার্টারগুলো থেকে করাইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে এই সিন্ডিকেট। বিটিসিএলের কলোনি ঘিরে গড়ে ওঠা কর্মচারীদের সিন্ডিকেট বাণিজ্য নিয়ে সুমন তানভীরের অনুসন্ধানী প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মাহফুজ। রাজধানীর মহাখালীর করাইল বিটিসিএল কলোনি প্রায় 90 একর জায়গা জুড়ে যার বিস্তৃতি। কর্মকর্তা কর্মচারীদের আবাসন ছাড়াও সুবিশাল এ জায়গায় আছে অফিস ও সংস্থাটির ট্রেনিং সেন্টারও। খাতা কলমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল এর ট্রেনিং সেন্টার এটি। কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বাড়ানোর কাজে ব্যবহার করার কথা ছিল ভবনটি। বাস্তবে আসলে কি হচ্ছে? বাইরে থাকতেই কথা হয় ওই ভবনে বাস করা দুই যুবকের সঙ্গে। রীতিমতো 20,000 টাকা ভাড়া দিয়ে 6 মাসেরও বেশি সময় ধরে ভবনটিতে বসবাস করছেন তারা। কিন্তু ট্রেনিং সেন্টারটিকে আবাসিক বানিয়ে ভাড়া দিল কারা? বিটিসিএল এ কেউ কাজ করেন আপনারা? না। ভাড়া দেন কত এই রুমের? আগে দিতাম 20,000 টাকা, এখন এই মাস থেকে 15,000 টাকা। তো দিই নেই আর কি, লাস্ট 1 মাস ফারুক বেড়ে দিচ্ছি, লাস্ট মাস। ভাড়াটা আপনি নেন? না না না, উনি তো বলে নেয়, উনি তো নেয় না। আমাদের সিআই আছে কারুল সাহেব, আচ্ছা, উনি তো তদারকি করে সবকিছু। এ অনুসন্ধান করার সময় বিটিসিএল এর বরাদ্দ না হওয়া কোয়ার্টারগুলোর একটি তালিকা আসে টিম 71-এর হাতে। এবার ওই বাসাগুলোতে টিম 71। খাতা কলমে খালি থাকা প্রায় সবগুলো কোয়ার্টারেই ভাড়াটিয়া মেলে। জি13 না এটা? জি13। এটা তো অ্যালটমেন্টে খালি দেখাচ্ছে, তো আপনারা কিভাবে থাকছেন? এটা তো কারণ অ্যালটমেন্ট হয় না। কিভাবে থাকেন? আমার অফিসের থেকেই দিছে। কি দিছে? স্যারেরা। আপা এই যে একটু খালি আপনি দেখেন, এটা বিটিসিএল এর লিস্ট। হ্যাঁ, লিস্ট অনুযায়ী G24N, এটা তো G24N। জি হ্যাঁ। এটা কারো নামে অ্যালটমেন্ট হয় নাই, তা মানে তাহলে আমি তো এসে আপনাদের পাচ্ছি, এটা তো খালি থাকার কথা। তো সেটা তো আমি বলতে পারি না, আমার ট্রেন চাকরি করে। যারা আপনাকে বললো যে সবকিছু লাগাই নেবেন, তারা কারা? তারা এখানেরই লোকজন। বিটিসিএল এ চাকরি করে ওনারা? জি অবশ্যই, নাইলে কি আর উঠতে পারছি। আজাদ সাহেব আপনার কি হয়? না না, আমি বলতেছি, আমি একটু ব্যস্ত আছি তো, একটু পরে বলতেছি আপনার। ভাড়া কত দিচ্ছেন এটা? ভাড়া হচ্ছে 13,000। এমনকি কোয়ার্টারগুলোর সামনে খালি জায়গাগুলোও ভাড়া দিয়ে রেখেছে এসব সিন্ডিকেট। ভাড়া দিছে কে? জি চাকরি করে জায়গা। ও, ওনারা ভাড়া দিচ্ছে। কত টাকা ভাড়া দিতে হয় এটা? 10,000 টাকা। বিটিসিএল এ যারা চাকরি করে ওরা হচ্ছে আপনাদের ভাড়া দিয়ে দেয়। আপনি সেরকম নিচ্ছেন একজন। কি যেন নাম বললেন? হক ভাই। কেউ কেউ নিজ উদ্যোগে ঘর তুলে করছেন ভাড়া বাণিজ্য। ভাড়া দেন কত টাকা? আপনি তো বিটিসিএল এ চাকরি করেন? কত টাকা ভাড়া দেন এখানে? 5,500। নতুন ঘর তুলে এই যে ভাড়া দিচ্ছেন, এটা অনুমতি আপনার স্যাররা দিচ্ছে আপনাকে? এটা মনে করেন বিডিসিএল এর স্যারদের উপর লেভেলের এদের সাথে কথাবার্তা থাকে, তাছাড়া এমনি উঠে দিতে পারবে না। এখানেই শেষ নয়, এসব কোয়ার্টারগুলো থেকে অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিটিসিএলকে বারবার সতর্ক করেও সমাধান না পেয়ে 4 মাস আগে কোয়ার্টারগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। তবে মাত্র 1 মাসের ব্যবধানে তা আবার পুনঃস্থাপন করে শক্তিশালী এই চক্র।
বিটিসিএল এর কলোনিগুলো থেকে এভাবেই নিজস্ব পদ্ধতিতে অবৈধ গ্যাস সংযোগ টেনেছে কিছু অসাধু ব্যক্তি। আমাদের অনুসন্ধান বলছে এর সঙ্গে যুক্ত আছে বিটিসিএল এর কিছু কর্মকর্তা কর্মচারী। অবৈধ সংযোগটা কে টানছে? আপনারা এই এলাকায় থাকেন, খেয়াল করেন না? না, আমি এটা বলতে পারি না। খবরে আমিও শুনছি, বাস্তবতা এখন এসে দেখলাম, বুঝেন নেই? এটা আগে দেখেন না আপনারা? না, এটা দেখার কোনো ওয়ে আছে আপনার মনে হয়? এবার এই শক্তিশালী সিন্ডিকেটের পরিচয় খোঁজার পালা। সিন্ডিকেটের সামনে থেকে নেতৃত্ব দেওয়া কয়েকজনের পদ পদবিও উঠে আসে অনুসন্ধানে। খায়রুল ইসলাম, গিয়াসউদ্দিন যার মধ্যে অন্যতম। নাম আসে মোর্শেদ ও মোহাম্মদ সাজ্জাদেরও, যারা সবাই বিটিসিএল এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। ওইখানে এই গ্যাস সংযোগের ব্যবসার সাথে জড়িত আছে খায়রুল, মোর্শেদ আলম মুন্সি, গিয়াসউদ্দিন, সব বিটিসিএল এর। ওখানে এক একজনের ইনকামই আছে, বেতন ছাড়া ইনকাম করে, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ। ওর একটা টাকা সেই হানিফকে দেওয়া লাগে। বিষয়টি নিয়ে পরিবাগে বিটিসিএল এর প্রধান কার্যালয়ে গেলে কর্মচারীরাও এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। যারা কোয়ার্টারে আছে ওদেরকে জিজ্ঞেস করেন, সব বেরিয়ে যাবো। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন চোর পুলিশ খেলায় মাতেন। একটু পর পর রুম পরিবর্তন করতে থাকেন তারা। কেউ কেউ তো আবার দরজা বন্ধ রেখে দেন, ফোন করেও পাত্তা মেলেনি। সুমন তানভীর, ৭১, ঢাকা। খরগোশের খামার, তাও আবার রাজধানীর কেরানীগঞ্জে। এখানে চাষ হচ্ছে 15টি দেশের বেশ কয়েকটি জাতের খরগোশ। 8 বছর আগে শখের বশে শরীফুল ইসলাম এই খামার গড়ে তোলেন। পরে এটি হয়েছে শরীফুলের জীবন ও জীবিকা। খামারে সর্বনিম্ন 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এক একটি খরগোশ। খামার ঘুরে এসে আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন শশী বর্মন। ভোরের আলোতে লাফিয়ে চলছে সাদা আর বাদামি খরগোশ। কারো চোখ নীল, কারো কালো। ক্যামেরার লেন্সে ধরা পড়ল নিঃশব্দ এক রঙিন সকাল। প্রকৃতি যেন নিজ হাতে রং তুলিতে এঁকেছে তাদের। সাদায় শান্তি, বাদামিতে মাটি আর কালোর গভীরতা, সব মিলিয়ে জীবনের এক রঙিন পাঠশালা। শব্দহীন প্রাণীরও যে রঙিন ভাষা থাকে তা বোঝা যায় কেরানীগঞ্জের এই খামারে এলেই। এখানে কথা বলে চোখ, নড়ে ওঠে লোম, আর লাফের তালে তালে তৈরি হয় এক নীরব কবিতা। 8 বছর আগে শরীফুল ইসলাম শখের বশে পালতে শুরু করেন এসব খরগোশ। 8 বছর পরে এটি তার মূল ব্যবসা। সর্টিন অ্যাঙ্গোরা, জায়ান্ট অ্যাঙ্গোরা, হল্যান্ড লপ, লায়ন লপ ও মিনি লপ জাতের খরগোশ নিয়েই চলছে তার জীবন। প্রতিটি বিদেশি জাতের এসব খরগোশ বিক্রি হচ্ছে 20 থেকে 40,000 টাকা পর্যন্ত। 10,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকার মধ্যে আমার ফার্মের মধ্যে যা আছে এই রেঞ্জটা ওঠানামা করবে আর কি। এটা জাত হিসেবে ভেরি করবে, কারণ কিছু জাত আছে নেদারল্যান্ডের, কিছু জাত আছে জার্মানের, কিছু জাত আছে হল্যান্ডের, কিছু আছে ইন্দোনেশিয়ার, কিছু আছে তুরস্কের। এই খামার শুধু খাঁচা আর খাবারের জায়গা নয়, এখানে প্রতিটি খরগোশেরই আছে আলাদা নাম, রং আর গল্প। কেউ সাদা তুলোর মতো নরম, কেউ আবার মাটির রঙে মিশে থাকা জীবন। জেনজি যারা, তারা খুব বেশি নিচ্ছে, কারণ তারা পড়াশোনার ফাঁকে বাহিরে টাইম এক্সপেন্ড না করে তারা ঘরের মধ্যে টাইম এক্সপেন্ড করতেছে। একটা রেবিট নিয়ে, 2টা রেবিট নিয়ে নিজে প্রোডাক্ট উৎপাদন করতেছে, সেল না করতে পারলে আমাদের কাছে দিচ্ছে। শহরের ব্যস্ত জীবনে যেখানে মানুষ মানুষের জন্য সময় পায় না, সেখানে এই নীরব প্রাণীরা হয়ে উঠেছে কারো স্বস্তির ঠিকানা, কারো বা নতুন স্বপ্নের শুরু। শিশুদের একাকিত্ব কাটাতে এসব খরগোশে হতে পারে অন্যতম বিকল্প। তাই ক্রমেই বাড়ছে বিদেশি জাতের এসব খরগোশের চাহিদা। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। ধন্যবাদ সাথে থাকার জন্য। আছেন ৭১, চলছে সংবাদ সংযোগ।
আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদের আদর্শকে প্রতিষ্ঠিত করতে সবাইকে আহ্বান জানিয়েছেন কোলালামপুর যুবদলের নেতারা। তারা বলেন, দল এবং দেশের জন্য নিঃস্বার্থভাবে রাজনীতি করে গেছেন খালেদা জিয়া। তার দেখানো পথেই দলের সবাইকে চলতে হবে। সহকর্মী মোস্তফা ইমরান রাজুর তথ্য ও ছবিতে শারমিন স্বপ্নার প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বুধবার দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া কুয়ালালামপুর যুবদল। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আপোষহীন ও সংগ্রামী নেতা উল্লেখ করে তার নীতি এবং আদর্শের রাজনীতি অনুসরণ করার আহ্বান জানান নেতারা। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদের আদর্শকে প্রতিষ্ঠিত করতে সবাইকে আহ্বানও জানান তারা। সবাইকে যেতে হবে দুনিয়া ছেড়ে, কিন্তু আমরা নেত্রীকে এত তাড়াতাড়ি হারাবো এটা আমরা কেউ কল্পনা করিনি। আমাদের নেতাকর্মীদের মাঝ থেকে এখনো শোক যায় নাই, অনেকেই শোকের ব্যাজ করে এখনো তারা সাধারণভাবে নিজেদের কাজ করতে গেলেও আমি দেখি তারা শোকের ব্যাজ করে আছে। সবাই যেন অন্তত খালেদা জিয়ার এই আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। নিঃস্বার্থ, দল থেকে আমরা কিছু চাই না, দলকে দিতে চাই এবং দেশকে দিতে চাই। অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির সহসভাপতি SM রহমান তনু, যুবদলের সহসভাপতি শাহজাহান হাওলাদার সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শারমিন স্বপ্না, ৭১। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় শহর পোর্টল্যান্ডে বৃহস্পতিবার ফেডারেল এজেন্টদের গুলিতে 2 জন আহত হয়েছেন। পোর্টল্যান্ড পুলিশ এক বিবৃতিতে বলেছে, আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ আরও বলছে, তারা এই ঘটনায় জড়িত ছিলেন না। বিকেলের দিকে তাদের ফোনের দিয়ে সাহায্য চাওয়া হলে তারা ছুটে যান। এদিকে একটি চিকিৎসা কেন্দ্রের কাছে এই গুলির ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থল থেকে গাড়ি চালিয়ে প্রায় 4 কিলোমিটার দূরে একটি আবাসিক ভবনে গিয়ে পৌঁছান এবং সেখান থেকে সাহায্যের জন্য পুলিশকে ফোন করেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বলছে, বর্ডার পেট্রোল এজেন্টরা ওই 2 জনের উপর গুলি চালিয়েছেন। এজেন্টের দাবি, একটি গাড়ি তল্লাশি করার সময় ভেনেজুয়েলার এক দেহ ব্যবসায়ী চক্রের সদস্য বর্ডার পেট্রোল এজেন্টদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা আত্মরক্ষার্থে গুলি চালান। তবে পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।